কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য খুব কমন একটা প্রবলেম। আমরা আমাদের ক্লিনিকে প্রায় দেখি মেজরিটি অ্যাটলিস্ট 60-70% অফ আওয়ার পেশেন্ট যারা আমাদেরকে দেখাতে আসে তাদের প্রত্যেকেরই একটা খুব কমন প্রবলেম হচ্ছে রোজ পায়খানা বা পটি ক্লিয়ার হয় না। আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত আজকে এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নিয়ে কিছু কথা বলবো, যেটা সত্যি আমাদের প্রত্যেকের এটা জানা উচিত এবং প্রত্যেকের এটা সম্পর্কে সচেতনতা দরকার এবং কিভাবে কনস্টিপেশনকে আমরা মোকাবিলা করব সেই ব্যাপারে যদি কিছু টিপস আজকে আমরা আলোচনা করব। দেখুন, বলা হয় যার পেট ভালো তার শরীর ভালো। মানে যদি আমরা রেগুলার খাবার খাই, সেটা হজম করি এবং ঠিক করে সেই হজমের পর যে বর্জ্য পদার্থগুলো প্রত্যেক দিন সকালে মলের সাথে বেরিয়ে যায়, মানে নর্মাল স্টুল যদি হয়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ইন্ডিকেশন যে আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো আছে। আপনারা কি জানেন যে পেটের থেকেই আমাদের শরীরের সমস্ত রকম অসুখের সূত্রপাত? অনেকেই হয়তো জানেন না যে আমাদের গাঁট বা ইন্টেস্টিন, যে 21 ফুট লম্বা যে অন্ত্র রয়েছে, সে একটা প্রচণ্ড ইন্টেলিজেন্ট একটা ইনস্ট্রুমেন্ট। আমরা যা কিছু খাই, যা কিছু বাইরে থেকে আমাদের শরীরে আসে, তাকে এই ইনস্ট্রুমেন্টের ভেতর ভেরি ইন্টেলিজেন্ট ওয়েতে, ভেরি ডেলিকেট ওয়েতে কনভার্ট করে দেওয়া হয় এমন কিছু গুরুত্বপূর্ণ শারীরিক উপাদানে, যেটা আমাদের শরীরের কোনো না কোনো অঙ্গ গঠনে সাহায্য করে, আমাদের শরীরের এনার্জি সাপ্লাই সাহায্য করে, আমাদের বেঁচে থাকার প্রত্যেকটি অর্গানে সাহায্য করে এবং অবশেষে যে তৈরি হয় বর্জ্য পদার্থ, সেগুলো আমাদের স্টুলের সাথে বেরিয়ে যায়। সুতরাং এই যে ইনটেক, তার থেকে প্রয়োজনীয় জিনিসকে ভেতরে নিয়ে নেওয়া এবং যা কিছু বর্জ্য পদার্থ ভেতরে জমে থাকলো তাকে বের করে দেওয়া, এই তিনটে প্রসেস যদি ঠিক না হয় তাহলে তার এফেক্ট কিন্তু শরীরের সমস্ত অর্গানের মধ্যে আসতে বাধ্য। কনস্টিপেশন যদি থাকে তাহলে কি হয়, বর্জ্য পদার্থগুলো জমে থাকছে, ন্যাচারালি তার ভেতরে নানান রকম ব্যাকটেরিয়া, নানান রকম দূষিত পদার্থের যে সংক্রমণ ভেতরের গাটের লুমেনের মধ্যে লোডেড থাকছে, তারা ধীরে ধীরে অল্প করে রক্তের মধ্যে মিশতে শুরু করে। তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আপনারা হয়তো জানেন না যে মডার্ন সায়েন্সের একটা হিউজ রিসার্চ হচ্ছে গাট মাইক্রোবায়োটা নিয়ে। মানে আমাদের পেটের ভেতরে যে সমস্ত ব্যাকটেরিয়া, তাদের ধরন ধারণ, তারা কি করছে এবং তার সাথে এবং সার্বিক সমস্ত রকম অসুখের যে সম্পর্ক, সেগুলো নিয়ে বিস্তর গবেষণা চলছে। বলা হয় পেট থেকে হার্টের অসুখের সূত্রপাত, পেট থেকে নাকি আমাদের নিউরোলজিক্যাল অসুখের সূত্রপাত। শুধু তাই নয়, দেখা গেছে আমাদের ইমিউনিটি, আমাদের স্কিনের যে ঔজ্জ্বল্য, আমাদের ভালো ঘুম হবে কিনা, আমাদের জেনারেল হেলথের টোটাল, ইভেন ডায়াবেটিস কতটা কন্ট্রোল হবে কি হবে না, কিডনির অসুখে তো বলাই বাহুল্য, তার একটা সাংঘাতিক সম্পর্ক রয়েছে। এই সমস্ত গাট মাইক্রোবায়োটার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায় যদি কনস্টিপেশন হয়। তাহলে এই কনস্টিপেশন তো রোজকার সমস্যা। আমি দেখেছি যে আজকাল সকালে উঠে ভালো পায়খানা হয় এবং এইরকম মানুষের সংখ্যা কম, বরং যাদেরকে রোজ রাতে পার্গেটিভ খেতে হয়, না খেলে কনস্টিপেশন হয় না, এরকম লোকের সংখ্যাই বেশি। এবং বয়স বাড়লে বলাই বাহুল্য এই সমস্যার প্রবণতা আরও বেড়ে যায়। এবং স্পেশালি যে ডিসিপ্লিন আমি ডিল করি, দ্যাট ইজ রেনাল ফেলিয়ার বা লং স্ট্যান্ডিং ডায়াবেটিস যাদেরকে আমরা দেখি রূপত, তাদের ক্ষেত্রে এই কনস্টিপেশনের উপস্থিতি কিন্তু আরও অনেক হারে বেশি। সুতরাং একটা জিনিস আমরা বুঝলাম, যদি কনস্টিপেশন থাকে, দ্যাট ইজ এ অ্যাবসলুটলি পোর ইন্ডিকেশন অফ ওভারঅল হেলথ। আর কনস্টিপেশন যদি ক্রনিক হয়, ক্রনিক মানে 3 মাসের ওপরে যদি কনস্টিপেশন হয়, তাহলে এই কনস্টিপেশনের থেকেই আমাদের শরীরে কিন্তু নানান ধরনের ক্রনিক অসুখ দানা বাঁধতে পারে। সেটা হতে পারে নার্ভাস সিস্টেমের, সেটা হতে পারে হার্টের, কিডনির অসুখের প্রবণতা বেড়ে তো যাই, এবং আরও নানান ধরনের অসুখ, যেমন লিভারের অসুখের যা কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশন কনস্টিপেশন থাকলে আরও বেড়ে যায়। আমাদের ইমিউনিটির গণ্ডগোল শুরু হয়, পেটের গণ্ডগোল তো বলাই বাহুল্য হতে বাধ্য। সুতরাং কনস্টিপেশন থাকলে তাকে খুব গুরুত্বের সাথে তাকে বিবেচনা করা উচিত এবং পর্যালোচনা করা উচিত, কেন এটা হচ্ছে, কি করলে এটাকে সমাধান করা যাবে। এবার আসি যে কনস্টিপেশন কেন হয়, সেই ব্যাপারে যদি আমাদের কিছু একটা সম্যক ধারণা দেওয়া হয়। দেখুন, এটা একটা খুব গভীর একটা প্রবলেম, একটা খুব সিরিয়াস প্রবলেম। এটাকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে অনেক গভীরে যেতে হয় যে কনস্টিপেশনের রুট কীরকম। কিন্তু প্রাথমিকভাবে 3-4টি জিনিস সাধারণ মানুষের মনে রাখা দরকার। মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ডায়েট অ্যান্ড ফ্লুইড। আমরা যদি অ্যাডিকুয়েট ডায়েট, যে খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার নেই, যেগুলো খুব প্রোটিন জাতীয় খাবার, যেগুলোকে আমাদের শরীরকে হজম করতে বেশি সময় লাগে,
এই ধরনের খাবার যদি আমাদের খাবারের প্রাধান্য হয় তাহলে কনস্টিপেশন হতে বাধ্য। অন দ্য কন্ট্রারি, যেসব খাবারে ফাইবারের মাত্রা বেশি, যারা আমাদের ভেতরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ান এবং তাদেরকে হেলদি ব্যাকটেরিয়াকে গ্রো করতে সাহায্য করে, প্লাস রাফেজের অ্যামাউন্ট যেগুলো সেই সমস্ত খাবারের মধ্যে বেশি, সেই সব খাবার খেলে কিন্তু কনস্টিপেশন কম হয়। আমরা জানতাম ছোটবেলায় আমাদের মা দিদিরা যখন বা ঠাকুমারা যখন পেট পরিষ্কার হতো না বলতো কলা খা। কলা কেন বলে জানেন তো? কলার মধ্যে প্রচুর ফাইবার থাকে, সেই জন্য আমাদের ডায়েট বেশি। তবে একটা জিনিস বলে রাখি, শাক সবজি যে সমস্ত ফল তাতে ফাইবার বেশি, এই সমস্ত ফাইবার ডায়েট যাতে রয়েছে তাদের একটা পোর্শন অফ ডায়েট রয়েছে বা একটা পোর্শন অফ মানে খাবারের উপাদান রয়েছে যার মধ্যে পটাশিয়ামের মাত্রাও কিন্তু বেশি থাকে। সুতরাং আজকে এই ভিডিওটা যারা শুনছেন তাদের মধ্যে যাদের কিডনির সমস্যা আছে বা যাদের পটাশিয়াম বেশি আছে, তারা প্লিজ ইনক্রিজিং ইউর ডায়েটারি ফাইবার র্যাম্প্যান্টলি করবেন না। ডায়েটারি ফাইবার বাড়াবার কতগুলো পদ্ধতি আছে, সেটা একদম বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের সাথে কথা বলে তবেই এই ডায়েটারি ফাইবারটা কতটা আপনার খাওয়া উচিত সেটা ঠিক করা দরকার। আরও কতগুলো ছোট ছোট টিপস আমরা সবাইকে দিই, যেমন আজকাল আমরা খুব পলিশড রাইস খাই। আপনি হয়তো জানেন যে ব্রাউন রাইসও কিন্তু এখন অ্যাভেলেবল, মানে যেটা ঢেকি ছাটা চাল। আজকাল স্পেন্সারে গেলে ব্রাউন রাইস প্যাকেটে করে বিক্রি হয়, মানে পুরোনো দিনের জিনিস প্যাকেটে করে বেশি দামে বিক্রি হয়। যদি আমরা সেই ব্রাউন রাইস খাই তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার ডেলিভারি হয়, যেটা অটোমেটিক্যালি আমাদের কনস্টিপেশনের সমস্যা কমাতে সাহায্য করে। যারা 3 বেলা ভাত খান 4 বেলা ভাত খান তাদের জন্য সাজেশন, যদি রুটি মানে আটা, এবং সেই আটাতে যদি মানে একদম খুব ক্লিন রিফাইন্ড আটা নয়, যে ব্রাউন আটা যদি আমরা খাই, মাল্টিগ্রেন আটা যদি খাই, তার মধ্যে ফাইবারের অ্যামাউন্ট বেশি থাকে এবং তাতে কিন্তু কনস্টিপেশনের প্রবণতা কম হয়। আরও কতগুলো খাওয়ার ব্যাপারে বিশদ জিনিস আমাদের প্রত্যেককে বলা উচিত, প্রত্যেকের জানা উচিত, যে খাবারের পরেই সঙ্গে সঙ্গে শুতে যাওয়া উচিত নয়। এটা আমাদের ভারতীয় প্রাচীন একটা পদ্ধতি ছিল, অ্যাটলিস্ট আহারের 2 ঘন্টা পর আমরা ঘুমোতে যেতাম, কিন্তু আজকাল তো আর হয়ই না। আমরা অফিস থেকেই বাড়িতে ফিরে রাত্রি 11টায় খেলাম, সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে নাক ডাকা, একটু মোবাইল টোবাইল করে ঘুমিয়ে পড়া। এই অভ্যাসটা দ্রুত বর্জন করা উচিত। মানে ডিনার করবার পর, যেটাই আপনার টাইম হোক, যদি আর্লি ডিনার হয় সবচেয়ে ভালো। 7:30 থেকে 9:30 হচ্ছে বেস্ট টাইম ফর ডিনার। আমাদের দেশে যদি কেউ 7টার মধ্যে ডিনার করতে পারে তার থেকে ভালো কিছুই হয় না। কিন্তু আনফর্চুনেটলি আমি জানি এটা হয়তো প্র্যাকটিক্যাল নয়, নানান মানুষের নানান রকম কাজের চাপ থাকে, কিন্তু অ্যাটলিস্ট 10টার মধ্যে ডিনার করে নেওয়া উচিত। এবং ডিনার করার পর সঙ্গে সঙ্গে শুতে যাবেন না। প্লিজ ট্রাই টু ওয়ার্ক ফর হাফ অ্যান আওয়ার, at least 10 to 15 minutes after your dinner before going to the bed. This will tremendously help you to protect yourself from constipation. আরও কতগুলো ব্যাপার জানা উচিত, এগুলো খুব সিম্পল জিনিস, সিম্পল টিপস, যেগুলো দিয়ে আমরা কনস্টিপেশনকে মানে আমরা কনস্টিপেশনের বিরুদ্ধে লড়াই করতে পারি। সেটা হচ্ছে খুব ভালো করে চিবিয়ে খাওয়া। আপনি দেখবেন আজকাল আমরা যখন খাচ্ছি তখন হয়তো টিভি চলছে, টিভিতে একটা দারুণ সিরিয়াল চলছে বা কোনো একটা টাটকা গরম নিউজ চলছে, সেই নিউজে এমনভাবে আমরা মত্ত হয়ে সেগুলো শুনছি, মন সম্পূর্ণ রকমভাবে সেখানে চলে গেছে। আপনারা কি জানেন যে আমরা যখন খাই তার প্রায় 30% ডাইজেশন মুখের ভেতর হয়, এবং সেই ডাইজেশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে খুব ভালো করে খাবারটাকে ধীরে ধীরে চেবানো, যাতে স্যালাইভারি সিক্রেশন তার সাথে খুব ভালো করে মেশে, এবং প্রত্যেকটা ফুড ফ্র্যাগমেন্ট ছোট ছোট করে মানে টুকরো টুকরোতে ভেঙে যায়। তাহলে কি হবে, ডাইজেশন অনেক বেটার হবে এবং আমাদের কনস্টিপেশনের সমস্যা ভালো থাকে। আরেকটা অভ্যাস ছোটবেলায় আমাদের গুরুজনরা বলতেন, কিন্তু আমরা আজকাল ফলো করি না, সেটা হচ্ছে একটু পেটে খিদে রেখে খাওয়া। মানে কি, মানে যদি আমাদের স্টমাককে আমরা 100% ধরি, হাফ অফ দ্য স্টমাক শুড ফিড উইথ দ্য ফুড, নট 100%। আর খাবার পর 1/3 শুড ফিল উইথ ওয়াটার অ্যান্ড 1/3 শুড বি রিমেন এমটি ফর এয়ার। কারণ একটা জিনিস জানবেন যে ডাইজেশনের জন্য, প্রপার ডাইজেশনের জন্য আমাদের ফুড মাস্ট বি মিক্সড উইথ ডাইজেস্টিভ এনজাইম, ওয়াটার অ্যান্ড দ্য এয়ার। এবার আপনি যদি একদম স্টমাক ভর্তি করে এই গলা অবধি খান, তাহলে কিন্তু আপনার এই যে বাকি যে দুটো কম্পোনেন্ট, অ্যাডুকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যান্ড এয়ার হুইচ ইজ নেসেসারি ফর প্রপারলি ডাইজেস্টিং অ্যান্ড ফার্মেটিং দ্য ফুডস ইনসাইড দি গাট, যাতে আমাদের সেটা খুব সুন্দরভাবে স্টমাক দিয়ে বেরিয়ে যায় এবং লার্জ গাট দিয়ে প্রোপেলড হয়ে স্টুল ফর্ম করতে সাহায্য করে, সেটা হয় না। সো প্লিজ ট্রাই টু অ্যাডপ্ট দিস পলিসি। মেজর মিলগুলো অ্যাটলিস্ট ডিনার বা লাঞ্চের সময় একদম গলার্ধকরণ করে গলা অবধি খাবেন না, একটু খিদে রেখে খান, খাবার শেষে একটু জল খান, এবং 1/3 স্পেস এয়ারের জন্য রেখে দিন, এবং খেয়েই শুয়ে পড়বেন না, একটু হাঁটাচলা করুন।
সকালবেলায় মানে রাত্রিবেলায় যদি খেয়ে আপনি আধা ঘন্টা থেকে 15 মিনিট হাঁটাচলা করে তারপর বিছানায় যান, আপনি দেখবেন যে আপনার কনস্টিপেশনের প্রবণতা কমতে বাধ্য। এবার আসি কতগুলো রাইট হ্যাবিট, যে হ্যাবিটগুলো প্র্যাকটিস করলে আমাদের কনস্টিপেশনের কম হয়। চেষ্টা করা উচিত যে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলে একটা রিফ্লেক্স আছে, মানে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমরা যদি একটু জল খাই তাহলে এই গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স স্টিমুলেটেড হয়। গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স স্টিমুলেটেড হলে মানে কোলনের মুভমেন্ট ভালো হয় এবং তাতে কিন্তু স্টুল সহজেই পাস হয়ে যায়। সুতরাং চেষ্টা করা উচিত যে সকালে উঠে একটা নির্ধারিত অ্যামাউন্ট জল খাওয়া। সাধারণ মানুষ যাদের কিডনি সুস্থ, যাদের ক্ষেত্রে জল খাওয়ার কোনো নিষেধ নেই, তাদের ক্ষেত্রে এটা তো খুবই ভালো অভ্যাস। সকালে উঠে 2 গ্লাস জল আরামসে আমরা খেতে পারি, যেটা সহজে করতে পারি। কিন্তু যে সমস্ত রোগীদের কিডনির প্রবলেম রয়েছে, যাদের ডায়ালিসিস চলে, যাদের ফ্লুইড ওভারলোডের সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে এই সকালে উঠে কতটা আমি জল খাবো এই ব্যাপারটা একদম আপনার ডক্টরের সাথে বা ডায়েটিশিয়ানের সাথে বসে ডিসকাস করে তবেই ফাইনালাইজ করা উচিত। নিজে নিজে এই জলের সিদ্ধান্তটা নেবেন না, কারণ আমরা জানি বেশি জল খেলে তার থেকে নানান রকম সমস্যা, রেনাল ফেলিয়ার, স্পেশালি যাদের ইউরিন খুব ভালো হয় না, ডায়ালিসিস যাদের চলছে, তাদের সমস্যা হতে পারে। সো দোজ হু আর হেলদি, যাদের গুড ইউরিন আউটপুট আছে, তারা সকালবেলায় উঠে 1 থেকে 1.5 গ্লাস জল খান বা 2 গ্লাস জল খান, খেয়ে একটু হাঁটাচলা করুন। এই ব্যাপারে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, আমাদের ইন্ডিয়ান এনসিয়েন্ট কিছু যৌগিক প্র্যাকটিস আছে, যে প্র্যাকটিসগুলো যদি আমরা ঠিক করে শিখতে পারি, খুব কঠিন নয়, খুব সহজ কতগুলো আসন আছে, যে আসনগুলো শিখলে কনস্টিপেশন একদম সর্বৈবভাবে নিরাময় হওয়া সম্ভব। এই ব্যাপারে যেটা সবার জানা উচিত, যারা আজকে এটা শুনছেন তাদের প্রত্যেকের এটা জানা উচিত যে নেফ্রোকেয়ারে, মানে সল্টলেক জেসিআইটি নেফ্রোকেয়ার সেন্টারে রোজ সকালে আমাদের একটা যোগা সেশনস, কিছু বিহার স্কুল অফ যোগার এক্সপার্ট টিচাররা এসে, এবং প্লাস আমাদের এখানকার মান্ত্রা লাইফস্টাইল স্কুলের কিছু এক্সপার্ট টিচাররা এসে আমাদের এখানে কিছু যোগার ক্লাস নেন। তাতে এই কনস্টিপেশনকে আমরা খুব গুরুত্ব দিয়ে কিছু স্পেশাল যোগা আমরা আমাদের পেশেন্টদেরকে শেখাই, বা এনিবডি যারা রুগী নন তারাও এসে শিখতে পারেন। এই এক্সারসাইজ আমাদেরকে সাংঘাতিক রকমভাবে হেল্প করে এই কনস্টিপেশনের সমস্যাকে দূর করার জন্য। সো প্লিজ এটা মনে রাখবেন যে আমাদের এখানে একদম নির্দিষ্ট কিছু ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে আমরা কিছু এক্সারসাইজ শেখাই, যেগুলো খুব এনশিয়েন্ট, টাইম টেস্টেড। এই এক্সারসাইজগুলো আমাদের সকালবেলায় যদি হার্ডলি 10-15 মিনিটস টাইমে করা যায়, তাহলে এইগুলো থেকে কিন্তু কনস্টিপেশন থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। আপনারা www.drprotim.com এই সাইটে এসেও এই এক্সারসাইজ বা এইগুলো সম্পর্কে আপনি কিছুটা জানতে পারবেন। এখানে আমরা অনেক কিছু সম্পর্কে, এই কনস্টিপেশন সম্পর্কে আমরা অনেক তথ্য দিয়ে থাকি। আবারও বলে দিই, www.drprotim.com। এটা গেল জল খাওয়া, সকালের কিছু এক্সারসাইজ। এরপর যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি কি ওষুধ আপনি খাচ্ছেন সেই বিষয়ে একটা পর্যালোচনা। আপনি কি জানেন যে অনেক ওষুধ আছে, যেমন প্রেশারের জন্য আমরা যে ওষুধ খাই, আয়রন ট্যাবলেটস আমরা যেগুলো খাই, প্রেশারের ওষুধের মধ্যে স্পেশালি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন ধরুন অ্যামলোডিপিন বা নিফিডিপিন বা সিলিন, এই সমস্ত ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের একটা কমন সাইড এফেক্ট হলো কনস্টিপেশন। সিমিলারলি আয়রন, আমরা আয়রন খাই রক্ত বাড়ানোর জন্য। প্রেগনেন্সিতে মায়েরা হয়ে থাকেন, এমনিতেও সাধারণ অ্যানিমিয়া হলে আয়রন হচ্ছে মোস্ট কমন প্রেসক্রাইব মেডিসিন। আয়রন ইজ এ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট কজ অফ কনস্টিপেশন। আজকাল যাদের কনস্টিপেশন রয়েছে তাদের তো আমরা আয়রন ওরালি একদম অ্যাডভাইস করি না, আমরা সাজেস্ট করি ইনজেক্টেবল আয়রন নিতে, কারণ খুব ভালো ইনজেক্টেবল আয়রন এখন অ্যাভেলেবেল, 3 মাসে একবার নিলে সেটা সেরে যায়। সিমিলারলি যারা ধরুন সুক্রাল ফেট, অ্যান্টাসিডস, অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিডস, সুক্রাল ফেটস, এই ধরনের অ্যান্টাসিড খেতে অভ্যস্ত অ্যাসিডিটি কমানোর জন্য, মনে রাখবেন এটাও একটা কোষ্ঠকাঠিন্যর খুব কমন কারণ। এছাড়া আরও অনেক ওষুধ রয়েছে, যেমন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, হাতের কাঁপুনি হলে আমরা যেগুলো দিয়ে থাকি, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশনস, এই সমস্ত ওষুধগুলোর জন্য কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। সুতরাং কনস্টিপেশন হলে আপনি কি কি রেগুলার মেডিকেশন খাচ্ছেন তার একটা লিস্ট নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা উচিত, যে স্যার আমার এই ওষুধগুলো চলে, এর থেকে কনস্টিপেশন হচ্ছে না তো। তাহলে প্রথমে আমরা ডায়েট সম্পর্কে বললাম, খাওয়ার ব্যাপারে বললাম, কি পদ্ধতিতে খেতে হয় সেটা বললাম, রাত্রিবেলায় খাবার পর কতটা সময় একটু সময় হাঁটাচলা করে শোয়ার ব্যাপার সেটা বললাম, সকালে ঘুম থেকে উঠে প্রথমে যদি একটু জল খালি পেটে খাওয়া যায়, গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স স্টিমুলেটেড হয়। জল খেয়ে যদি কিছু আসন করা যায়, যেটা আমরা আমাদের নেফ্রোকেয়ার সেন্টারে আমরা শেখাই,
বা আমাদের ওয়েবসাইট www.drprotim.com এসে আমরা যেটার সম্পর্কে আপনি জানতে পারবেন। সেই প্র্যাকটিসগুলো আমাদের কনস্টিপেশন কমাতে সাহায্য করে। এর পাশাপাশি রয়েছে ওষুধপত্র, যে ওষুধপত্রগুলো আপনি খান তার মধ্যে যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, গ্রুপ অফ ব্লাড প্রেশার মেডিসিন, বা অ্যান্টাসিডস লাইক সুক্রালফেট বা অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিডস, অ্যান্টিডিপ্রেসেন্টস, অ্যান্টিকোলিনার্জিক্স, এগুলো কিন্তু আমাদের কনস্টিপেশনের কারণ। কিছু রোগ আছে যেটা এই রোগের নেচারের জন্যই কনস্টিপেশন হয়ে থাকে, যেমন ধরুন ডায়াবেটিসে যখন অটোনমিক নিউরোপ্যাথি হয় তখন আমাদের স্টমাকের মুভমেন্টটা কমতে শুরু করে এবং তার জন্য কনস্টিপেশন হয়। এর একটা স্পেশাল চিকিৎসা আছে। ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারালাইসিস ইজ ওয়ান কজ অফ কনস্টিপেশন। সিমিলারলি যারা থাইরয়েডের অসুখে ভোগেন, হাইপোথাইরয়েডিজমে ভোগেন, যদি থাইরয়েডের ওষুধের মাত্রা ঠিক করে না হয়, মানে হাইপোথাইরয়েড স্টেট প্রসেসড করে, তাহলেও কিন্তু কনস্টিপেশন হয়। সুতরাং এটাও মনে রাখা উচিত, যারা থাইরয়েডের অসুখে ভুগছেন তাদের নিয়মিত থাইরয়েড ফাংশন টেস্ট করে যে ওষুধ আপনি নিচ্ছেন এলট্রক্সিন বা LT4 সাপ্লিমেন্টেশন, সেটার ডোজ ঠিক করে নেওয়া উচিত যাতে কিনা কনস্টিপেশন থেকে মুক্তি পায়। আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই রিগার্ডিং কনস্টিপেশন, এটা খুব ইম্পর্টেন্ট ইন দিস কনটেক্সট। সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল অফ টয়লেট। আপনারা হয়তো জানেন না যে আমাদের রেকটামে একটা পিউবোরেক্টালিস বলে একটা মাসল আছে, সেই মাসলটা একটা রেকটাল স্লিং মতো করে রাখে। আমরা যখন সকালে মলত্যাগ করি তখন এই পিউবোরেক্টালিস মাসলটাকে রিল্যাক্স করতে হয় আর অ্যানাল স্পিংটারকে রিলিজ করতে হয়, তবেই আমাদের স্টুল আর কি নর্মালি প্যাসেজ দিয়ে বেরোবে। ইন্ডিয়ান স্টাইল অফ টয়লেটে যখন আমরা বসি, এই যে বসার স্কোয়াটিং টেকনিক অফ সিটিং, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস টু প্রিভেন্ট কনস্টিপেশন। আনফর্চুনেটলি এখন আপনি ইন্ডিয়ান টয়লেট কোনো বাড়িতেই প্রায় দেখতে পাবেন না। গ্রামের দিকে কিছু বা মানুষের হয়তো আছে, কিন্তু শহরে যারা আমরা একটা অল্প জায়গায় ফ্ল্যাটে থেকে অভ্যস্ত, পাশাপাশি আরেকটাও কারণ আছে, এটা সাহেবরা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে বসতে খুব আরাম। কারণ ইন্ডিয়ান টয়লেটে বসতে গেলে বেশ একটা শারীরিক সুস্থতা দরকার। খুব ওবিস হলে আপনি ইন্ডিয়ান টয়লেটে বসতে পারবেন না। এবং ছোটোবেলা থেকে যদি আপনি ইন্ডিয়ান টয়লেটে বসেন তাহলে ইট অলসো প্রিভেন্ট ওবেসিটি, কারণ ওই পশ্চারে কিছুক্ষণ বসলে আমাদের পেটের ওপর একটা প্রেশার পড়ে, অ্যানাল পিউবোরেক্টালিস মাসল রিল্যাক্সড হয় এবং অ্যানাল স্পিংটার রিল্যাক্সড হয়। এই ন্যাচারাল পশ্চারটাই ইজ ট্রিমেন্ডাসলি হেল্পফুল টু পাস স্টুল নর্মালি। কিন্তু দিনে দিনে আমরা তো ইন্ডিয়ান টাইপের টয়লেটে বসতে ভুলেই গেছি। সুতরাং এই কনস্টিপেশন এখন একটা ক্রনিক সমস্যা। এটা ঠিক, যাদের হাঁটুর সমস্যা রয়েছে, খুব ওবেসিটি যাদের রয়েছে, তাদের ইন্ডিয়ান টয়লেটে বসতে একটু অসুবিধা হয়। কিন্তু ছোটোবেলা থেকে আজকাল যদি কেউ একজন ইন্ডিয়ান টয়লেটে বসে টয়লেট করার মতো অভ্যাস করে, it has a multiple benefits in terms of fitness of the body, chronic constipation develop করে না, ওবেসিটি প্রিভেন্ট করতে সাহায্য করে, আমাদের নি জয়েন্ট হিপ জয়েন্টের মুভমেন্ট ন্যাচারালি ভালো থাকে। কিন্তু আমি জানি এটা একটা স্ট্যাটাস সিম্বল, বাড়িতে ইন্ডিয়ান টয়লেট থাকাটা এখন বোধ হয় মানে একটা লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এনিওয়ে, কিছু সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা বলি যে টয়লেটের সামনে যদি একটা ফুটপ্যাড দিয়ে দেওয়া যায়, অ্যাটলিস্ট আমরা কমোডেই বসলাম কিন্তু পায়ে একটা ফুটপ্যাড থাকার জন্য আমাদের পেটটা ফোল্ড হলো এবং হাঁটু দুটো বুকের কাছে এলো, তাহলেও সিটিং ইন কমোড উই ক্যান অ্যাডপ্ট দ্য পশ্চার হুইচ হেল্পস টু পাস দ্য স্টুল নর্মালি। এটা একটা প্রচণ্ড রকম একটা সহজ পদ্ধতি। আজকাল কিছু কমোডও পাওয়া যায় যার মধ্যে পাদানি থাকে, যারা ফিট তারা ওর মধ্যে ইন্ডিয়ান টাইপ বসে টয়লেট করতে পারেন, বাকিরা ওখানে বসে করতে পারেন। এতটা কথা বললাম এই কারণে, কারণ এই বিষয়টার উপর একটা বিস্তর গবেষণা হচ্ছে। অস্ট্রেলিয়ান কিছু গ্রুপ রিসার্চ করে বের করেছে দিস এনশিয়েন্ট স্টাইল অফ ইন্ডিয়ান টয়লেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিনস টু প্রিভেন্ট ক্রনিক কনস্টিপেশন। আমরা তো এখন জানি কনস্টিপেশন হলেই ওষুধ খাই, ডুফাল্যাক, এভিক্ট, আজকাল বাড়িতে একেবারে সব বাড়িতেই প্রায় থাকে, সপ্টোভ্যাক মানে সবগুলোর ফাইবার, এই ধরনের নানান ধরনের ওষুধ আজকাল বেরিয়েছে। এই ওষুধগুলোর সমস্যা কি জানেন? মানে ওষুধগুলো নিশ্চয়ই আমাদের যখন অ্যাকিউট কনস্টিপেশন আমাদের অবশ্যই হেল্প করে, কিন্তু লং টার্ম এই ওষুধগুলো খেলে আমাদের একটা ডিপেন্ডেন্সি আসে। ওষুধটা না খেলে দেখবেন স্টুল হচ্ছেই না, বা কখনো কখনো ওষুধ খাওয়ার ফলে বারবার লুজ মোশন, সেমিসলি স্টুল হয়, তাতেও শরীর খুব দুর্বল হয়। সুতরাং প্রথমে চেষ্টা করা উচিত লাইফস্টাইল, ফুড হ্যাবিট, ফিউ এক্সারসাইজ, মর্নিং ওয়াটার ড্রিঙ্কিং, কিছু যোগাসন, এইগুলো দিয়ে এবং আমাদের কী ধরনের খাবার খেলে ডায়েটারি ফাইবার বাড়িয়ে আমরা কনস্টিপেশনকে অ্যাভয়েড করতে পারি সেটা প্রথম চেষ্টা করা উচিত। তাতে যদি না হয়
তাহলে টয়লেট মডিফিকেশন। তাতেও যদি না হয়, দেন উই ক্যান থিঙ্ক ফর টেকিং মেডিসিন। কিন্তু আবারও বলছি, ওষুধ রেগুলার খেলে একটা সমস্যা হয়। কিন্তু যাদের খুব ক্রনিক কোষ্ঠকাঠিন্য, একদম স্টুল হচ্ছে না, নানান রকম করে চেষ্টা করে দেখছেন, করছেন না, স্পেশালি আমাদের পেশেন্ট যারা রেনাল ফেলিয়ারে ভুগছেন, তাদের কনস্টিপেশন নিয়ে এত সমস্যা, এদের ক্ষেত্রে হয়তো বা কিছুটা ওষুধ না খেলেই নয়। সেই ওষুধের মধ্যে সবচেয়ে সেফ হচ্ছে ডায়েটারি, মানে আই মিন ইসবগুল বা ফাইবার, যারা বাল্ক ফর্মিং পার্গেটিভস। এরপর আমরা সেক্রেটারি পার্গেটিভস, যেমন ধরুন কিছু বিসাকোডিল ট্যাবলেটস খেতে পারি, বা ডুফাল্যাক যারা হচ্ছে অসপোটিক পার্গেটিভস, এরকম ওষুধ খেতে পারি। তবে এটা প্রত্যেকটি চিকিৎসকের কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে কি ডোজে কি মাত্রায় সেটা খাওয়া হচ্ছে সেটা ঠিক করা দরকার। কিন্তু আপনি বাড়িতে যেটা এখন থেকে আজ এই সেশনটা শোনার পর আজকে থেকে আপনারা যেটা করতে পারেন, সেটা হলো ট্রাই টু ইনক্রিজ ফাইবার ইনটেক ইন ইউর ডায়েট। একদম পেট ভরে খাবেন না। যাদের কনস্টিপেশন তাদের জন্য প্রোটিন অ্যামাউন্ট একটু কমালে ভালো হয়, কারণ প্রোটিনে কনস্টিপেশন বাড়ে। সেকেন্ড হচ্ছে খাবার পর জলটা খান। জল আর খাবার একসাথে না খেয়ে খাবার পরে একটু জল খান, আর কিছুটা স্পেস রেখে দিন এয়ারের জন্য, যাতে কিনা আমাদের ফুড ডাইজেশন খুব ভালো হয়। খুব ভালো করে চিবিয়ে খাবারটা খান, যাতে কিনা খুব ইজিলি সেটা ডাইজেশন হয়। খাবার পর সাথে সাথে শুতে যাবেন না। খেয়ে খাবার পর কিছুটা সময় আপনি রাখুন হাঁটাচলা বা পায়চারি করার জন্য, সেটা 15 মিনিট হোক 20 মিনিট হোক, তারপর শুতে যান। আর রেগুলার সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে যতটা নির্ধারিত, যদি আপনার জলের কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত জল, রেস্ট্রিকশন না থাকলে 2 থেকে 3 গ্লাস জল অবশ্যই খান। কিছু আসন যেগুলো আমরা নেফ্রোকেয়ারে সকালবেলায় যোগা সেশনে শিখিয়ে থাকি, বা www.drpratim.com এই সাইটে গিয়ে আপনি জানতে পারবেন। সেখানে যেগুলো আমরা শিখিয়ে থাকি সেগুলো রেগুলার প্র্যাকটিস করুন। যে যে ওষুধপত্র আপনি খাচ্ছেন তার মধ্যে জেনে নেওয়া উচিত যে এই ওষুধগুলো কনস্টিপেশন হয় কিনা, যদি হয় সেটা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা। আর কিছু ক্রনিক অসুখ যার জন্য কনস্টিপেশন হয়, সেগুলো যথাযথ চিকিৎসা করা। নট দ্য লিস্ট, যদি সম্ভব হয় বাড়িতে ইন্ডিয়ান টয়লেট ইউজের কালচারটা আবার ফিরিয়ে নিয়ে আসা। এই পুরাতন কালচারটা আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে, কিন্তু যদি এটা আমরা ফিরিয়ে আনতে পারি, বাচ্চারা বিশেষ করে ছোটবেলা থেকে যদি এই প্র্যাকটিসটা করে, তাহলে ইন লং রান যখন বয়স হবে, নার্ভ টার্ভগুলো একটু উইক হবে, বা একটু ডায়াবেটিস হলো, তার জন্য দেখবেন যে চান্সেস অফ কনস্টিপেশন অনেক কম থাকে। আশা করি আপনাদের আজকের এই সেশনটা খুব ভালো লেগেছে। কনস্টিপেশনকে লাইটলি নেবেন না, কারণ কনস্টিপেশন থেকে অনেক রকম ক্রনিক রোগের উৎপত্তি হয়। সুতরাং কনস্টিপেশন যদি রেগুলার, মানে আমরা যদি ঠিক সময় কনস্টিপেশনের জন্য ব্যবস্থা নিই, যথাযথ ব্যবস্থা নিই, আমাদের যদি রেগুলার একদম ফর্মড বাল্ক ফর্মিং স্টুলস ডেইলি যদি একবার করে পেট পরিষ্কার করে স্টুল হয়, তাহলে হয়তো আমরা অনেক ক্রনিক অসুখ থেকে নিজেদেরকে ভালো রাখতে পারবো। নমস্কার।